জুলাই আন্দোলনে লালবাগ থানার আশরাফুলকে হত্যা চেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। আজ আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত 50,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। আজকে ডক্টর শিরিন শারমিন চৌধুরী প্রাক্তন স্পিকার ওনার জামিনের জন্য আমরা আবেদন করেছিলাম এবং ওনার স্বাস্থ্যগত গ্রাউন্ডস আমরা নিয়েছি, ওনার স্বাস্থ্যগত কারণ এবং ওনার ক্লিন ইমেজ এই প্রসঙ্গে এসেছে। মাননীয় আদালত আমাদের দাখিল করা গ্রাউন্ডসগুলিতে সন্তুষ্ট হয়ে ওনাকে জামিন দিয়েছেন এবং এজন্য আমরা আদালতের কাছে খুবই কৃতজ্ঞ। পশ্চিমবঙ্গের ভোটের লড়াই এবার এলো বাংলাদেশের নাম, তবে কোনো স্লোগান নয়, বরং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি পরিচয় নিয়ে শুরু হয়েছে নজিরবিহীন রাজনৈতিক বাকবিতণ্ডা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আর কয়েকদিনের মধ্যে এবং সেখানে এই মুহূর্তে শেখ হাসিনা ইস্যুটি অনেক বড় আকার ধারণ করেছে। তৃণমূল কংগ্রেসের অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক যে দল, সেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নজিরবিহীনভাবে আক্রমণ করেছেন শেখ হাসিনাকে নিয়ে মোদী সরকারকে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, আজকে বিকেলে কিন্তু সাবেক স্পিকার শিরিন শারমিনের আদালতে জামিন মঞ্জুর করা হয়। জাকিরের আদালতে 50,000 টাকার মুচলেকা নিয়ে তার জামিন মঞ্জুর করা হয়। তার সব দিক বিবেচনা করে তার ক্লিন ইমেজ এবং তার সে যে আশরাফুল হত্যাকাণ্ডে যে জড়িত না, এই ক্লিন ইমেজের কারণে কিন্তু তার জামিন মঞ্জুর করা হয়েছে এবং তার যে কিছু শারীরিক সমস্যা আছে এবং সে অসুস্থ, এটার প্রমাণ দিয়েও তার জামিন মঞ্জুর করা হয়। আবার ওই দিক থেকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বিধানসভায় শেখ হাসিনার নাম উঠে আসছে, কারণ তারা জানতে চাচ্ছে যে শেখ হাসিনা 1.5 বছর ধরে ভারতে কি করছে এবং এই নিয়ে মোদী সরকারকে প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে মমতা ব্যানার্জির লোকজন এবং পশ্চিমবঙ্গের যে সভাপতি আছে বিধানসভার, তারা কিন্তু প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে নরেন্দ্র মোদীকে যে শেখ হাসিনাকে যেখান থেকে এসেছে তাকে যেন সেখানেই ফেরত দেওয়া হয়। তাহলে কি হতে যাচ্ছে দর্শক, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আসামির চিকিৎসাপত্র এবং তার অসুখের বিভিন্ন বিষয়, অসুস্থতার বিষয় ধরন বিবেচনা করে তাকে পুলিশ রিপোর্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। 50,000 টাকার মুচলেখায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। তার আসলে কারামুক্তিতে কোনো বাধা আছে? এটা তদন্তকারী কর্মকর্তা পরবর্তীতে দেখবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী দেখবেন তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, সেভাবে তারা ব্যবস্থা গ্রহণ করবে। শিরিন শারমিন তো মানে এক সপ্তাহ বিরতি না বিরতি জামিন পেয়ে গেলেন, আসলে মানে অন্য কোনো কারণে বা কোনো রাজনৈতিক কোনো কারণে? না, এই জামিন পাওয়া তো নতুন নয়। আমরা জানি ইতিপূর্বে আরো অনেকে জামিন পেয়েছেন, সাবেক চৌধুরী জামিন পেয়েছেন, এরপর আরো অনেকে জামিন পেয়েছেন। আমরা দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এই আইনের শাসনের প্রতিষ্ঠায় কারো প্রতি বিরূপ অবস্থান আমাদের নেই। আইনের গতিতে চলবে এবং বিচারক বিচার করে বিবেচনা করেই তিনি তার আদেশ প্রদান করেন, জামিন প্রদান করেন বা জেল হাজতে প্রেরণ করেন। ওটা বিচারকের সম্পূর্ণ নিজস্ব ক্ষমতা, সেটা প্রয়োগ করে থাকি। আমরা এখনো এইভাবে সিদ্ধান্ত নিই নাই, আমরা আদেশটা দেখে নিই, পরবর্তীতে আমরা দেখব। জুলাই আন্দোলনের শিরিন শারমিনের ভূমিকা কি ছিল বলে রাষ্ট্রপতি থেকে আপনাদের? ওটা আমরা গতকাল বলেছি যে শিরিন শারমিন চৌধুরী স্পিকার ছিলেন এবং সিস্টার আমলে তিনি স্পিকার ছিলেন, ওটা আমরা গত তারিখে বলেছি। আজকে ডক্টর শিরিন শারমিন চৌধুরী প্রাক্তন স্পিকার ওনার জামিনের জন্য আমরা আবেদন করেছিলাম এবং ওনার স্বাস্থ্যগত গ্রাউন্ডস আমরা নিয়েছি, ওনার স্বাস্থ্যগত কারণ এবং ওনার ক্লিন ইমেজ এই প্রসঙ্গে এসেছে। মাননীয় আদালত আমাদের দাখিল করা গ্রাউন্ডসগুলিতে সন্তুষ্ট হয়ে ওনাকে জামিন দিয়েছেন এবং এজন্য আমরা আদালতের কাছে খুবই কৃতজ্ঞ। এবং আমি আরেকটা কথা এই প্রসঙ্গে বলতে চাই যে এই সরকারের সময় আপনার জুডিশিয়ারি যেভাবে কাজ করছে তাতে মনে হচ্ছে যে ওনারা নিরপেক্ষ এবং ওনাদের জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে ওনারা আর কি কাজ করছেন। তো এটা যেটা আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় খুবই বিরল ছিল এবং আমরা আশাবাদী এরকম ভাবেই যাতে ন্যায় বিচার
এরকমভাবে প্রতিষ্ঠিত হতে থাকে আইনের ধারাবাহিকতা। ধন্যবাদ। একটা বিষয়, উনি তো জামিন পেলেন, সেক্ষেত্রে আরো কোনো মামলা আছে কিনা, কারণ কিছু বাধা আছে কিনা, আপনার বেল বন্ড দাখিল করছেন এই বিষয়ে? যে যা আমাদের যে শর্ত দিয়েছেন ওই ব্যাপারে আমরা ওটা সব পূরণ করে আমরা বেল বন্ড দাখিল করেছি। কারণ মুক্তিতে বাধা আছে কিনা? না, এই ব্যাপারে আমাদের এখন পর্যন্ত আমাদের কোনো কিছু আর নলেজে নেই, কোনো আমরা কিছুই জানি না। আপনারা কি মনে করছেন কখন সে কারামুক্ত হতে পারে? যত তাড়াতাড়ি পেপার ওয়ার্কস রিলিজ হয়েছে তত তাড়াতাড়ি। অর্ডারটা পাস হয়ে যেতে হবে। উনি যেহেতু যে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার কথা বললেন, সে কি সিঙ্গাপুর যেতে পারবে, কি মনে করেন? না, এখন ওইটা না, সিঙ্গাপুর নিয়ে ওইটা না, এটা এখন আপাতত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত মানে আমরাও নেইনি, আদালতও এই ব্যাপারে কোনো কিছু বলেননি। বাট এটা আমরা আপাতত এই বিষয়ে এখন আমাদের বিবেচনার মধ্যে নেই। বাট ওনার চিকিৎসা অবশ্যই ওনার বিদেশ যাওয়ার জন্য অনুমতি চাবে। হ্যাঁ, ওটা আপনারা দেখে নেই যে পরবর্তীতে যখন দরকার হবে অবশ্যই আদালতের আমরা পারমিশন নিয়ে তারপরে আমরা ডেফিনেটলি চেষ্টা করব। বাট এটা আগে যদি দরকার হয়, কিন্তু আগে আমরা দেখেন ওনার রিলিজ হলে ওনার স্বাস্থ্যগত অবস্থাটা এখানে তো একটা ইভ্যালুয়েট করতে হবে, যে এটা একটা বেল বন্ড আপনার হ্যাঁ নর্মালি দেওয়া হয়। রাজনৈতিক সিদ্ধান্ত কেন হবে ভাই? এটা তো জুডিশিয়ারির কাজ, এটা জুডিশিয়ারি দিয়েছে, আমরা মুভ করেছি অ্যাপ্লিকেশন, উনি জাজ সাহেব সন্তুষ্ট হয়ে মাননীয় আদালত ওনাকে জামিন দিয়েছেন। ওটা পরিষ্কার করে বলেছেন যে ওনার স্বাস্থ্যগত কারণে, এবং অবশ্যই ওনার একটা ক্লিন ইমেজের ব্যাপার এখানে মানে অবশ্যই এখানে রোল প্লে করে। যারা আমার ক্লায়েন্ট না তাদের বিষয়ে আমি কিছু বলতে পারবো না ভাই। বাংলাকে যদি বাংলাদেশ পরিচালিত করে তাহলে দিল্লিতে শেখ হাসিনা কি করছে? ওনার জবাব আছে? 1.5 বছর ধরে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর সরকার কি কারণে আশ্রয় দিয়েছে? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারবেন? ভারতে শেখ হাসিনার অবস্থান ও আইনি মর্যাদা নিয়ে কেন্দ্রীয় সরকারকে সরাসরি প্রশ্ন ছুড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র আক্রমণ করেন। তার দাবি, অমিত শাহ কলকাতায় এসে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে পরিচালিত হওয়ার থেকে দিল্লি বা গুজরাট থেকে পরিচালিত হওয়াই ভালো, যা কার্যত বাংলাকে বাংলাদেশ হিসেবে দেখার শামিল। অভিষেকের বক্তব্য, যদি সত্যি বাংলাদেশ দ্বারা পরিচালিত হয় তাহলে দিল্লিতে শেখ হাসিনা কি করছেন? কেন তাকে 1.5 বছর ধরে আশ্রয় দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার? বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে নির্বাচনী রাজনীতিতে ভারত ইস্যু সবসময় একটি বড় জায়গা দখল করে রাখে, আমরা সবাই জানি। ভারতের রাজনীতিতেও বাংলাদেশ ইস্যু অনেক সময় অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তার নতুন একটি দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থিত হয়েছে শেখ হাসিনাকে কেন্দ্র করে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আর কয়েকদিনের মধ্যে, এবং সেখানে এই মুহূর্তে শেখ হাসিনা ইস্যুটি অনেক বড় আকার ধারণ করেছে। তৃণমূল কংগ্রেসের অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক যে দল, সেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নজিরবিহীনভাবে আক্রমণ করেছেন শেখ হাসিনাকে নিয়ে মোদী সরকারকে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে অনুপ্রবেশ তত্ত্ব, সেটিকে পাল্টা চ্যালেঞ্জ করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনার ইস্যুটি বেশ বড় আকারে দাগাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আমরা অনেকেই জানি, তিনি বেশ ক্যারিসমেটিক লিডার। পশ্চিমবঙ্গে বয়স খুবই কম, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের ছেলে। তিনি প্রশ্ন তুলেছেন যে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা আসলে কোন পরিচয়ে আছেন? তিনি কি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? 2024-এর 5 আগস্ট বাংলাদেশের অভ্যুত্থানকে কেন্দ্র করে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলেন, তার আইনি অবস্থান নিয়ে তেমন কেউ এর মধ্যে প্রশ্ন করেনি, অন্তত ভারতের। কখনো কখনো বিজেপির বিরোধিতা থেকে কেন্দ্রীয় সরকারের এই নীরবতাকে কেউ বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন অনেকে এটিকে রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে নিয়ে আসেন। এবং সেই জায়গা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি সবসময় অনুপ্রবেশ নিয়ে বড় কথা বলে, কিন্তু দিল্লিতে শেখ হাসিনা 1.5 বছর ধরে কি করছেন, ওনার স্ট্যাটাস কি, তিনি কি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? মোদী সরকার কেন তাকে দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছেন? ভারতের
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে তিনি বলছেন যে শেখ হাসিনার স্ট্যাটাস কি, অমিত শাহ কি তার জবাব দিতে পারবেন? বিষয় হচ্ছে কি যে শেখ হাসিনা আসলে কোন স্ট্যাটাসে রয়েছেন, এটি অনেকের কাছেই প্রশ্ন। বাংলাদেশের মধ্য থেকেও অনেকের মধ্য থেকে এই ধরনের প্রশ্ন উঠেছে, বিশেষ করে জামাত, এনসিপির পক্ষ থেকে। এখন বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপির পক্ষ থেকেও প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চাওয়া হয়েছে। এটি আমাদের সরকারের পক্ষ থেকে চাওয়াটাই স্বাভাবিক, তার কারণ তাদেরকেও রাজনীতি করতে হবে। কিন্তু ভারতের রাজনীতিবিদরা কেন, এটি তো আমরা সবাই জানি যে অনেক কিছুই আইনের অনেক ঊর্ধ্বে অনেক সময় থাকে। প্রত্যর্পণ চুক্তিতে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইলেও ভারতের জন্য এখানে কূটনীতি বা পররাষ্ট্রনীতি অনেক বড় হয়ে দেখা দিয়েছে, এবং বিশ্ব রাজনীতিতেও অনেক সময় অনেক আইনের ঊর্ধ্বে কূটনীতি কিংবা পররাষ্ট্রনীতিটাই বড় হয়ে ওঠে। কোনো কোনো আইন সেখানে গৌণ হয়ে যায়। আর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে আমরা তো জানি যে ভারতের কেন্দ্রীয় যে বিজেপি সরকার, সেই সরকার সেখানকার সব দলের সঙ্গেই আলোচনায় বসেছে। আলোচনা করে তারা সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দানের বিষয়টি। সেখানে সেই বিষয়টি এখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় একটি ইস্যু হয়ে উঠেছে। নরেন্দ্র মোদীর বিজেপি সরকার যখন ভারতের নাগরিকত্ব সংশোধন আইনটি পাশ করলো, সেটি নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গেল আমরা জানি। অবশ্যই বহুল বিতর্কিত এই নাগরিকত্ব সংশোধন আইন, সেই সংশোধনী আইনকে অস্ত্র করে এই অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী বা বিজেপি, তারা তাদের স্বার্থের রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে আসছেন। আবার এই নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে আমরা পশ্চিমবঙ্গের তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখেছি, তিনি যুদ্ধংদেহী মনোভাব পোষণ করেছেন সেখানকার কলকাতার বা পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে রক্ষার জায়গা থেকে। সেখানে তিনি আবার ওই কাজটি করেছেন, কিন্তু এখন আবার শেখ হাসিনা ইস্যুতে একেবারে মোটামুটি বিপরীত ধর্মীয় আচরণ করছেন। এই জন্য বলছিলাম যে বাংলাদেশের ইস্যুটিও যে বিভিন্ন ইস্যু যে ভারতের বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনী রাজনীতিতে বড় অস্ত্র হিসেবে কাজ করে, সেটির নতুন একটি দৃষ্টান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিষয়টি নিয়ে এখন কথা বলছেন সেটি। 2024-এর যে আন্দোলন, আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের সময়টিতেও আমরা জানি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সেই সময়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানান ধরনের মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে। এবং তখনই এই ধরনের কথা উঠেছিল যে পশ্চিমবঙ্গে কেন আওয়ামী লীগ বিরোধী এরকম একটি প্রচারণা শুরু হয়েছে, আওয়ামী লীগ বিরোধী নানান ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। তার সংযুক্তি কোথায়? দেখুন, সংযুক্তি হচ্ছে এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি, অনেকেই তার সাহসের প্রশংসা করেন, অনেকেই তার রাজনৈতিক দূরদর্শিতার প্রশংসা করেন, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বলা হয় বাংলাদেশ পশ্চিমবঙ্গের যে সম্পর্ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গে বাংলাদেশের জামাতের একটি কানেকশন রয়েছে। এবং পশ্চিমবঙ্গের আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেখানে কট্টর মুসলিমপন্থী শিক্ষার্থীরা তারা সেইখানে অনেকটা সাম্প্রদায়িক রাজনীতিকেই আঁকড়ে ধরে থাকে, এবং সেই জায়গা থেকে জামাতের কানেকশন এবং তাদেরকে এক ধরনের প্রশ্রয় দেওয়া। আবার ওই যে মুসলমান ভোট পেতে গেলে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের রাজনীতিকে প্রশ্রয় দিতে হয় বা প্রশ্রয় দিয়ে আসছেন, সে ধরনের অভিযোগ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে আমাদের তিস্তা চুক্তি হয়নি, এটি তো ভারতের কেন্দ্রীয় সরকারই বরাবর বলে আসছে, সেটি কংগ্রেস সরকার হোক, মনমোহন সিংয়ের কিংবা বিজেপি সরকার হোক। যদিও আমি ব্যক্তিগতভাবে এটিকে সমর্থন করি না, কেন্দ্রীয় সরকার অবশ্যই সেভাবে আস্থায় নিয়ে এই চুক্তিটি বাস্তবায়ন করতে পারত। আমার তো মনে হয় যে ভারতের কেন্দ্রীয় সরকারই চায় না যে তিস্তা চুক্তিটি হোক, আমাদের পানি বন্টন চুক্তিটি হোক। সবসময় তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে বন্দুক রেখেই তারা এই চুক্তি থেকে দূরে থাকার চেষ্টা করছে।
তবে বাস্তবতা এটিও যে মূল সমস্যাটি পশ্চিমবঙ্গ বা মমতা বন্দ্যোপাধ্যায়। এখন শেখ হাসিনাকে কেন্দ্র করে সেখানে রাজনীতি হচ্ছে, নির্বাচনী বৈতরণী পার হওয়ার অন্যতম একটি এজেন্ডা হিসেবে নেওয়া হয়েছে। এই কারণেই কথাগুলো বললাম যে পশ্চিমবঙ্গ যেটি আমাদের একেবারে সীমান্ত লাগোয়া, সেই পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনটি কিন্তু বাংলাদেশের রাজনীতির অনেকাংশের সঙ্গে জড়িত। আমাদের অপেক্ষা থাকতে হবে আর কয়েকদিন, দেখা যাক সেখানে কী হয়। নিশ্চয়ই বিজেপি চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে দখলে নেওয়ার জন্য, আবার বিজেপিও নিশ্চয়ই হিন্দুত্ব মৌলবাদী দল, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মৌলবাদী রাজনীতির সঙ্গে একটা সম্পর্ক রেখে চলে, অর্থাৎ রাজনীতির স্বার্থে মৌলবাদিত্বের ঊর্ধ্বে কেউ নয়। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।